নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য কলকাতা টিভির হাতে। এজেন্ট অরবিন্দ রায় বর্মনের বিস্ফোরক স্বীকারোক্তি। অরবিন্দের স্বীকারোক্তিকে সাহেব বলে জনৈক ব্যক্তির উল্লেখ। সাহেবকে টাকা দিতে 5 কোটি চেয়েছিলেন কাকু। এজেন্ট অরবিন্দের স্বীকারোক্তির পর সাহেবের পরিচয় ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। একবার নয়, বারবার কাকুর কাছে পৌঁছে গিয়েছেন টাকা দিতে। ঠিক কি বলেছেন অরবিন্দ, একবার দেখে নেব। অরবিন্দ নিজে গিয়ে বহুবার টাকা দেয় কাকুকে। কাকু যখন যখন টাকা চাইতো পৌঁছে দিতে হতো টাকা। এভাবে 15-20 বার কাকুকে টাকা দেয় অরবিন্দ। সুজয় কৃষ্ণকে নগদ টাকা পৌঁছে দিতে হতো। অরবিন্দের স্বীকারোক্তিতে উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। কখনো বেহালায় কাকুর বাড়িতে টাকা দিতে হতো, কখনো ক্লাবের সামনে রাস্তায় টাকার লেনদেন। লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও পৌঁছে দিতে হতো টাকা। প্রায় 15 থেকে 20 বার টাকার লেনদেন। অরবিন্দের মতো এজেন্টরা কিভাবে পৌঁছতেন কাকুর কাছে, তারও কিছু সুনির্দিষ্ট আদব কায়দা ছিল। কাকুর অফিসে গিয়ে ফোন করতে হতো ইন্টারকমে। অফিসের রিসেপশনিস্টকে পরিচয় জানাতে হতো। কাকুকে অতিথিদের পরিচয় জানাতেন রিসেপশনিস্ট। সুজয় কৃষ্ণের অনুমতি সাপেক্ষে ভেতরে প্রবেশাধিকার। সিসিটিভির ঘেরাটোপের মধ্যে কিভাবে চলতো টাকার খেলা, সেই ফুটেজই বা কোথায়? অরবিন্দ সেই বিষয়েও বিস্ফোরক দাবি করেছেন। অফিসে টাকা নিয়ে গেলেই বন্ধ করে দেয়া হতো সিসিটিভি ফুটেজ। সিবিআইয়ের চার্জশিটে আগেই দাবি করা হয়েছে 2017 সালে কুন্তল ঘোষ, অরবিন্দ রায় বর্মন, শান্তনু ব্যানার্জি, সুরজিৎ চন্দ্রা গিয়েছিলেন কালীঘাটের কাকুর বাড়িতে চাকরি বিক্রির টাকা দিতে। সেই সময় যাবতীয় কথোপকথন রেকর্ড করে ফোনে রেখে দেন অরবিন্দ। পরে সেটি কুন্তল ঘোষের ল্যাপটপ থেকে হাতে লাগে সিবিআইয়ের। তবে প্রশ্ন উঠছে, প্রতিবার সিবিআই তার পেশ করা চার্জশিটে চাঞ্চল্যকর কিছু তথ্য উল্লেখ করলেও আদতে সেই তথ্য সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারছে কি? কলকাতা টিভি। দলনেত্রীর নির্দেশ মেনে তৃণমূলের ভোটার লিস্ট পর্যালোচনা বৈঠক। রাজ্য জুড়ে ভুতুরে ভোটার খুঁজতে জেলা ভিত্তিক কমিটি। সুব্রত বক্সির ডাকা বৈঠকে গড়হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 মার্চ ভোটার লিস্টের স্ক্রুটিনি নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক অভিষেকের। তৃণমূল ভবনে হাই ভোল্টেজ মিটিং, ভোটার তালিকা পর্যালোচনা বৈঠক। 26শে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় কারচুপি নিয়ে সরব শাসক দল। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় রাজ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে 36 সদস্যের কমিটি গড়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দলনেত্রী জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছিলেন দ্রুত নিজেদের এলাকায় ভুতুরে ভোটার চিহ্নিতকরণের কাজ শুরু করতে এবং 10 দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট দিতে। তারই নির্দেশে ঠিক 1 সপ্তাহ পর কাজের অগ্রগতি দেখতে বৈঠকে বসল কমিটি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠকে হাজির ছিলেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ সমস্ত জেলার তৃণমূল সভাপতিরা। বিজেপি সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোট চুরি করে ক্ষমতায় আসছে, তা সেই হিসেবে সেটা ধরার জন্যই উনি যে অভিনব কায়দায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের তৃণমূল স্তর পর্যন্ত, আমাদের বিএলএ থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে এই স্কুটির কাজ জোর কদমে শুরু করার জন্য আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেস এখানে উচ্চ পর্যায়ে একটি কোর কমিটি এবং জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যানদের নিয়ে মিটিং করলেন। মিটিং করে অনেক কিছু নির্দেশনা দিয়েছেন, জেলায় জেলায় অনেককে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমরা সব জায়গায় কাজ করছি। 36 জনের যে কমিটি, তাদেরকে বিভিন্ন জেলায় একটা দায়িত্ব দেওয়া হলো। তার সাথে সাথে সবাইকে, সমস্ত যারা জেলা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই নিজের নিজের এলাকায় যাতে ঠিকঠাক কাজ করে এবং কর্মীদেরকে আরো বেশি করে বুথে বুথে যাওয়ার যে বার্তা, সেটাই। বহু ভুয়ো ভোটার কমিশনকে আমরা জানাচ্ছি যে বহু জায়গায় স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়ছে, সেগুলো আমরা বলেছি ঠিকঠাক। বক্সির বৈঠকে গড়হাজির অভিষেক, স্ক্রুটিনি বৈঠকে ডাক অভিষেকের। ভুতুরে ভোটার সন্ধানের এই কোর কমিটির সব সদস্যরা উপস্থিত থাকলেও অন্য কাজে ব্যস্ত থাকায় গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুরে ভোটার কার্ড নিয়ে আলাদা বৈঠক ডাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভূত খুঁজতে অভিষেকের বৈঠক। 15 মার্চ ভোটার স্ক্রুটিনি নিয়ে ভার্চুয়াল বৈঠক। বৈঠকে থাকবেন কোর কমিটির সদস্যরা, হাজির থাকবেন জেলা সভাপতি, বিধায়করা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নিজের নিজের জেলায় ফিরে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করেছিলেন বিধায়ক, জেলা সভাপতিরা। ভুতুরে ভোটারের খোঁজে নেমে দেখা যায় একাধিক জায়গায় ভোটার তালিকায় বিস্তর গড়মিল রয়েছে।
রাজ্য জুড়ে সব মিলিয়ে এই সংখ্যা কয়েকশো। এই নিয়ে আলাদা রিপোর্টও তৈরি হয়েছে। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি ভোটার লিস্টের বুথ ভিত্তিক প্রতিটি পার্টের প্রত্যেকটি এন্ট্রি, অর্থাৎ সেই নির্দিষ্ট ভোটার সশরীরে সেই বিধানসভার সেই বুথে বসবাস করেন কিনা তা যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এই কোর কমিটির বৈঠক থেকে। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। সুব্রত বক্সির বৈঠকে অভিষেকের গড়হাজিরায় জোর চর্চা রাজ্যের শাসক বিরোধী শিবিরে। গুঞ্জন বাড়িয়েছে ভোটার তালিকা নিয়ে অভিষেকের পৃথক বৈঠকের ডাক। এক বৈঠকের মধ্যে ভিন্ন বৈঠকের প্রস্তাবনায় চড়চড়িয়ে ঊর্ধ্বমুখী রাজনৈতিক কৌতূহলের পালস। ভুয়ো ভোটার খোঁজার অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলনেত্রীর নির্দেশ মেনে ভোটার লিস্ট কমিটির সিংহভাগ সদস্য হাজির থাকলেও গড়হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়ে চর্চা রাজ্য রাজনীতিতে। গুঞ্জন বাড়ে বৈঠকের মধ্যে অভিষেকের বার্তায়। তখন বেশিরভাগ কর্মী বিধায়করা বাইরে বেরিয়ে গিয়েছেন। গুটি কয়েক সদস্যের উপস্থিতিতে আইপ্যাকের মাধ্যমে বক্সির কাছে পৌঁছয় অভিষেকের বার্তা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলা নেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী। 15 মার্চ 4টেই ভার্চুয়াল বৈঠক করতে চান। বৈঠকের মধ্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তায় বিব্রত দেখায় বক্সিকে। তারপরেই ভার্চুয়াল বৈঠকের দিনক্ষণ ঘোষণা করে ভবন ছাড়েন রাজ্য সভাপতি। ভার্চুয়াল বৈঠকের আগে কি কি করতে হবে তার তালিকাও বিলি করা হয়। প্রত্যেক সাংগঠনিক জেলায় কমিটি করতে হবে। জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, সমস্ত শাখা সংগঠনের সভাপতি, ব্লক ও টাউন সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পুরো চেয়ারম্যানদের কমিটিতে রাখতে হবে। 14 মার্চের আগে এক দফা বৈঠক সেরে ফেলতে হবে কমিটিগুলোকে। রাজ্য সভাপতির বৈঠকে গড়হাজির থাকলেও জেলা স্তরের কমিটি বানিয়ে সেই ভোটার ইস্যুতে পৃথক বৈঠকের ডাকে স্বভাবতই গুঞ্জন রাজনীতির খুলখুলিতে। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সরকারি চাকরি ছেড়ে গরিবের সেবায় নিয়োজিত চিকিৎসক দেবশঙ্কর মান্না। আমতায় চিকিৎসকের উদ্যোগে তৈরি মহাবীর নার্সিংহোম। মাত্র 20 শয্যা নিয়ে 5 বছর আগে পথ চলা শুরু নার্সিংহোমের। আজ শয্যা সংখ্যা 100। এখানে স্বাস্থ্যসাথীর আওতায় মিলছে চিকিৎসা পরিষেবা। গ্রামের মানুষদের আগে চিকিৎসার জন্য ছুটে যেতে হতো কলকাতায়, নয়তো উলুবেড়িয়ায়। ছবিটা এখন বদলেছে। এখন ঘরের কাছেই মিলবে স্বাস্থ্য পরিষেবা। সরকারি চাকরি ছেড়ে দুস্থ মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসক দেবশঙ্কর মান্না। গরিব মানুষ যাতে কম খরচে চিকিৎসা পায় তার জন্য ডক্টর দেবশঙ্কর মান্না আজ থেকে 5 বছর আগে 20টা বেড নিয়ে শুরু করেছিলেন আমতার মহাবীর নার্সিংহোমের পথ চলা। আজ তা এসে দাঁড়িয়েছে 100 শয্যায়। স্বাস্থ্যসাথীর আওতায় মিলছে চিকিৎসা পরিষেবা। ইতিমধ্যে স্বাস্থ্যসাথীর আওতায় 3000 মানুষের চিকিৎসা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন পরীক্ষার মেশিন, আইসিইউর ব্যবস্থা। চিকিৎসক দেবশঙ্কর মান্নার প্রধান লক্ষ্য সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকা। আমতার সমস্ত গরিব পেশেন্ট যখন অসুস্থ হয়ে আসতো, আমতা হসপিটালে অক্সিজেনের ব্যবস্থা ছিল না, ইসিজি ব্যবস্থা ছিল না, এবং ডেলিভারি করে যদি ক্রিটিক্যাল কন্ডিশন আর সিজারিয়ানের ব্যবস্থা ছিল না। সেই জন্য এই দুস্থ মানুষগুলোকে উলুবেড়িয়ায় এবং হাওড়ায় ছুটে যেতে হতো। সেই অবস্থায় পেশেন্টের অবস্থা আরও সংকটজনক হয়ে যেত। তা আমি সেই অসুবিধাটা যাতে এই গরিব দুস্থ মানুষকে না পোয়াতে হয়, সেই জন্য আমি আমতার বুকে মহাবীর নার্সিংহোম চালু করার স্বপ্ন দেখি এবং আমি এই ফেসিলিটিটা চালু করেছি। প্রথম আমাদের নার্সিংহোম শুরু করি 20 বেড দিয়ে, এখন সেটা 100 বেডে আমরা নিয়ে গেছি। আমরা যখন দেখছি যে মানুষজনের শ্বাসকষ্ট কি জ্বর, সর্দি, কাশি সেগুলো নিয়েও মানুষকে ছুটতে হচ্ছে এবং সংকটজনক অবস্থায় আসছে, সেই জন্য আমরা মেডিসিন ওয়ার্ড খুলি এবং মেডিসিন ওয়ার্ডের সঙ্গে সঙ্গে আইসিইউ পরিষেবা চালু করি
এবং আমার ডেলিভারি পেশেন্টেরও যে বাচ্চাগুলো ওজন কম হচ্ছে, যাদের শ্বাসকষ্ট হচ্ছে, তাদের যাতে নিয়ে ছুটে উলুবেড়িয়া যেতে না হয় সেই জন্য আমরা এনআইসিইউ ফেসিলিটি চালু করি। এবং আমাদের সিটি স্ক্যান 24 ঘন্টা, প্যাথোলজি 24 ঘন্টা, মেডিসিন ফার্মেসি 24 ঘন্টা, সব কিছু আমরা 24 ঘন্টা পরিষেবা চালু করেছি এখানকার দুস্থ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য, কম খরচে পরিষেবা দেওয়ার জন্য। স্বাস্থ্য পরিষেবায় খুশি এলাকাবাসী। এই মহতী প্রয়াসকে স্বাগত আমতাবাসীর। উলুবেড়িয়া থেকে রূপম দাসের রিপোর্ট, কলকাতা টিভি। ভোটার লিস্ট নিয়ে রাজ্য সভাপতির বৈঠকের পর নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল একগুচ্ছ দাবি জানিয়ে স্মারকলিপি মুখ্য নির্বাচন অফিসারকে। ভুয়ো ভোটার নিয়ে কমিশনের উপরে তৃণমূলের চাপ বাড়াতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের। নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি ভুতুরে ভোটার ঢুকিয়ে বাংলা দখলের পরিকল্পনা করেছে। ভোটার তালিকার ভূত ধরতে দলীয় নেতা নেত্রীদের মাঠে নামতে বলেছিলেন দলনেত্রী। তারপরেই তৃণমূল ভবনে ভোটার লিস্ট সংক্রান্ত বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে ফিরাদ বলেন, বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য চক্রান্ত করছে বিজেপি। বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে, ভুয়ো ভোটার আনা, ভুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে। এটাতে আমরা স্পেসিফিকভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে। ইউনিক আইডেন্টিটি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের, এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। এদিন রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ভোটার কার্ডে ইউনিক আইডি চালুর দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। সুব্রত বক্সির নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন ফেরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটের আগে ভোটার লিস্ট থেকে ভুতুরে ভোটার তাড়িয়ে কতটা ঠিক করে ওঝার ভূমিকা পালন করতে পারে নির্বাচন কমিশন, সেটাই এখন দেখার। দেবাশিস সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরও একটি বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। রাষ্ট্রপতি শাসন জারি সত্ত্বেও ধাক্কা খেল মণিপুর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিকল্পনা। মণিপুরের পার্বত্য এলাকায় আলাদা প্রশাসনিক সংস্থা গঠনের দাবিতে সরব হল সশস্ত্র কুকি জো আদিবাসী সংগঠনগুলি। ফলে সমগ্র মণিপুরের সব রাস্তা নিরাপদ ঘোষণার জন্য 8ই মার্চ যে সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র, তা নিয়েও ঘোর সংশয় দেখা দিয়েছে। মণিপুর নিয়ে ফের বেকায়দায় কেন্দ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দেওয়ার পর রাজ্য বিধানসভাকে টিকিয়ে রেখে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। 2 বছরের বেশি সময় ধরে চলা মেইতেই ও কুকি সহ নানা আদিবাসী গোষ্ঠীর জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুরে পরিস্থিতি পুনরুদ্ধারে একাধিক পদক্ষেপ করে কেন্দ্র। সেই অনুসারে রাজ্যের উপদ্রুত এলাকাগুলি মুক্ত করার পরিকল্পনা নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 8ই মার্চের মধ্যে কুকি জঙ্গি অধ্যুষিত পার্বত্য মণিপুরের সব রাস্তা নিরাপদ ঘোষণার প্রক্রিয়া শুরু হয়।
সেই লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচারে রাজধানী ইম্ফলের এক মানবাধিকার সংগঠন রাজ্যের পাহাড়ি জেলাগুলিতে পদযাত্রার ডাক দেয়। শাহের পরিকল্পনা মতো রাজ্যপাল অজয় ভাল্লা সেনাবাহিনী ও আধা সেনার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। তার প্রেক্ষিতে কুকি জঙ্গি গোষ্ঠীর তরফে পার্বত্য এলাকায় আলাদা প্রশাসনিক কাঠামো গঠনের দাবিতে সরব হয়েছে। তাদের সাফ কথা, দাবি না মানা হলে পাহাড়ে কোনো রকম পদযাত্রা করা যাবে না। স্বভাবতই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে শান্তি প্রতিষ্ঠার যে পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র, তা ফের প্রশ্নের মুখে পড়ে গেল। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, কুকি জঙ্গিরা বস্তুত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। এর ফলে চলতি মাসের শেষে অথবা এপ্রিলের গোড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফর নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাও অনিশ্চিত হয়ে পড়ল। উদ্ভূত পরিস্থিতিতে অমিত শাহ কি তার ধার্য করা 8ই মার্চের সময়সীমা পিছিয়ে দেবেন, নাকি সশস্ত্র কুকি জঙ্গি দমনে অন্য কোনো ব্যবস্থা নেবে কেন্দ্র? এখন সেটাই দেখার। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।